একই দল আলাদা আলাদা হয়ে যাওয়ার পর পৃথক পৃথকভাবে 21শে জুলাই শহীদ দিবস পালন। তালবাহানা চলছিল 21শে জুলাই শহীদ দিবস, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অলরেডি জায়গা পেয়ে গেছে। গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোড কানেক্টরে তারা করছে, যেখানে ফিরহাদ হাকিম রয়েছেন আরও অন্যান্য নেতৃত্ব, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন হয়ে গেলেন মদন মিত্র, যিনি তৎকালীন যুবনেত্রী কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন। এই যে তৎকালীন রাজ্য সরকার যে পুলিশি অভিযান চালিয়েছিল এবং তাতে বেশ কয়েকজন পৃথিবী থেকে সরে গিয়েছিল, সেই 13 জন শহীদকে মনে রেখে যে শহীদ দিবস বছরের পর বছর তৃণমূল কংগ্রেস পালন করে আসছে। যদিও জাতীয় কংগ্রেস বলে এটা তাদের কর্মসূচি, তাদের কর্মসূচিটাকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিষ্ঠা করেছেন, তিনি একটা সময় যুব কংগ্রেস নেত্রী ছিলেন, তাই তিনি এটাকে ক্যাপচার করে রেখেছেন। বছরের পর বছর 21শে জুলাই ধর্মতলায় করে আসে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আগেই জায়গা পেয়ে গিয়েছিল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। তারা 21শে জুলাই সকাল থেকেই সভা করবে, কিন্তু টানাপোড়েন যেটা নিয়ে চলছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করবেন। এই প্রথম কি 21শে জুলাই বাড়িতেই গৃহবন্দী থাকবেন? প্রত্যেকবার তৃণমূলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য উজ্জীবিত থাকেন, ভাষণ শোনার জন্য অপেক্ষায় থাকেন। ফলে এবারের এই 21শে জুলাই কি হবে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোবেনই না, নাকি বাড়িতেই ছোট করে শহীদদেরকে তর্পণ করবেন? এই জল্পনার মাঝে বিষয়টা পৌঁছে গিয়েছিল আদালতে, এবং আদালতে পৌঁছে যাওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠ সাংসদ, আইনজীবী তারা আদালতে জোর সওয়াল করে অবশেষে শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে যে তারা 21শে জুলাই এর কর্মসূচি করতে পারবেন কোর্টের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়। কোথায় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাই সকাল 11টা থেকে দুপুর 3টে এই সময় পর্যায়ের মধ্যে কালীঘাট তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করবার অনুমতি দিয়েছে কোর্ট, এবং হাইকোর্ট অর্ডারে জানিয়েছে বিড়লা তারামণ্ডল, সেই বিড়লা তারামণ্ডলের সামনে তারা সভা করতে পারবেন। এই অনুমতি পাওয়ার পর কালীঘাট তৃণমূলের তরফে শুরু হয়েছে প্রস্তুতি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে 21শে জুলাইয়ের প্রচারে যে ব্যানার পড়বে, ব্যানার দেওয়ার জন্য তিনি বলেছেন তার কর্মীদেরকে সেখানে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, শুধু ছবি থাকবে ঘাস ফুলের জোড়া ফুল চিহ্ন, যে প্রতীক নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছে এই ঘাসফুল প্রতীক আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই ঘাসফুল আমাদের। এই টানাপোড়েনের মধ্যে এবার ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, ছবি থাকবে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে। সেই ছবি দিয়ে ব্যানার দিতে বলা হয়েছে ধর্মতলা, পার্ক স্ট্রিট, বিড়লা তারামণ্ডলের আশপাশের এলাকাতে, এবং জেলাতেও যারা প্রচারের জন্য ব্যানার লাগাবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে বারণ করেছেন নেত্রী, এবং তিনি বলেছেন যে ছবি সেখানে থাকবে শুধু দলীয় প্রতীক, এবং আসল 21শে জুলাই আসুন এই বার্তা দিয়ে ব্যানার বা হোর্ডিং থাকবে। সকাল 11টা থেকে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা 21শে জুলাইয়ের শহীদদেরকে তর্পণ করে শহীদ শ্রদ্ধাঞ্জলি এবং শহীদ দিবস করবে। দেখার সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কারণ এই মুহূর্তে তার যা মনোবল, ফিরহাদ হাকিম চলে গেছে, চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেছে, কাকলি ঘোষ দস্তিদার চলে গেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশে নেই, নবতম সেই তালিকায় সংযোজন মদন মিত্র চলে গেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে, মৌহা মৈত্রকে সঙ্গে নিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এই সভাকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। যদিও সভার যে ভিড় সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে কোর্টের তরফে, মাত্র কয়েক হাজার। ভাবুন, যখন রাজনীতি
এবং ক্ষমতার অলিন্দে তৃণমূল কংগ্রেস ছিল, তখন এই 21শে জুলাইয়ে গোটা ধর্মতলা স্তব্ধ হয়ে যেত। সকাল 11টা মানে ধর্মতলা, পার্ক স্ট্রিট, পিটিএস, রবীন্দ্র সদন চত্বরে মানুষের ঠিক থেকে ভিড় থাকতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েক হাজার মানুষকে নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সকাল 11টা থেকে সভা করবেন। আর ঠিক একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোড কানেক্টরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে। একই দল আলাদা আলাদা হয়ে যাওয়ার পর পৃথক পৃথকভাবে 21শে জুলাই শহীদ দিবস পালন। কিন্তু প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাক ভালো হয়েছে, পারমিশন পাওয়া গেছে, ওখানেও কিছু বাদামওয়ালা, কিছু মুড়িওয়ালারা যাবে, অল্প বিক্রিবাট্টা হোক, সেটাও আমরা চাই। ঠিক এভাবে তিনি কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুই তৃণমূলের মধ্যে কাদের সমাবেশে বেশি লোক হয় সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে যারা দলের একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা ঠিকই আসবেন তার সভায় এবং সেই সভা সাফল্যমণ্ডিত হবে। ফলে সেখান থেকে বাড়ি থেকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে তিনি কি বার্তা দেন? তিনি ইতিমধ্যেই বলেছেন যে বেঈমান গাদ্দারদের দলে দরকার নেই, যারা শেষ পর্যন্ত তার সঙ্গে থেকে যাবেন তারাই দলের প্রকৃত কর্মী, তার কাছে কর্মীরাই বল, এই স্লোগান এখন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ মানেই আগে ছিল যে দলনেত্রীর কাছ থেকে নতুন আন্দোলনের কি বার্তা পাওয়া যায়, নতুনভাবে তৃণমূল কিভাবে ঘুরে দাঁড়াবে সেই বার্তা পাওয়া যেত। কিন্তু এবারের প্রেক্ষাপটটা একেবারে আলাদা। যাদের তিনি পাশে পেতেন সেই লোক লস্কর অত আর নেই, ফিকে হয়ে গেছে অনেকটাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্টের শর্ত সাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জীবিত করবার জন্য কি ভাষণ দেন এবং যারা তার দল ছেড়ে গিয়েছে তাদেরকেও আক্রমণে বেঁধেন কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তার স্লোগান কি হবে, কিভাবে পড়ে থাকা দলীয় কর্মীদেরকে নিয়ে তিনি রাস্তায় থাকবেন আগামী দিনে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কতটা তিনি পারছেন বা আলটিমেট পারলেন কিনা, নাকি ঋতব্রত তৃণমূলেরই জয় জয়কার হবে। অবশ্যই 21শে জুলাইয়ের সেই গালা ইভেন্টের দিকে আমাদের নজর থাকবে। দুতরফেই তারা কিভাবে পালন করছে, শহীদদেরকে তর্পণ করছে, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত আজকের মতো দাদা দিদির রাজনীতির এই পর্বে পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্ষণে। তবে আপাতত দাদা দিদির রাজনীতি কেমন লাগছে, প্রতিবেদনগুলো কেমন লাগছে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরাও চেষ্টা করব আপনাদের কাছে আরও অ্যাম্পেল ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরতে। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।